আজ থেকে আমরা এই পলিটির 18 দিন এক্সপ্রেস সিরিজ চালু করছি। এই এক্সপ্রেস সিরিজটা সম্পর্কে আমি কিছুটা বলে দিই, ঠিক আছে? এই সিরিজটা মূলত 3টে সপ্তাহের মধ্যে হবে, আর এই সিরিজটা মেনলি এক্সামকে টার্গেট করছে। সেটা হচ্ছে এসএসসি বলো, রেলওয়ে, WBPSC ছাড়া এছাড়াও যে WB যে কোনো এক্সাম হয় সেগুলো, বা ব্যাঙ্কিং, ডিফেন্স, যে কোনো সিরিজকে। আর এইগুলো আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছ, উইক 1-এর মধ্যে আছে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সোর্স বা এটসেট্রা, যেসব টপিকগুলো আছে, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, যে কোনো টপিক, এই টপিকগুলো আমরা প্রত্যেকটা ধরে ধরে করব। আর মূলত এই যে 18 ডেজ পলিটি এক্সপ্রেস সিরিজটা, এখানে মূলত শুধুমাত্র MCQ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা হবে, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট অফ দ্য এসএসসি এক্সাম, রেলওয়ে, যে কোনো এক্সামের ক্ষেত্রেই হোক না কেন। এখানে কোনো ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা হবে না। আর বলে দিই, এখানে যে যেরকম লেখা আছে ডে 1, ডে 2, ডে 3 বা ডে 4 বা যে কোনো কিছুই বলা হোক না কেন, এখানে যেরকম ছোটো টপিকগুলো আছে না, ওগুলো আমরা ধরা যাক যে কোনো একটা বলতে গেলে, আজকে যেরকম, আজকেরটাই বলে দিই, যেরকম ডে 1, ডে 2, ডে 3, এই 3 দিন আছে না, এইটা আজকে আমরা এই একই দিনে করে নেবো। বাকি ধরো যেসব বড় টপিক, যেরকম ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিপিএসপি, ডিউটি, এটসেট্রা, যেসব টপিকগুলো, ওগুলো আমরা একদিনে চেষ্টা করব করার, ঠিক আছে? এইভাবেই আমরা ক্লাসটা করছি। আর এই নোটগুলো আমি এই পিডিএফ বা এই যে পিপিটি নোটটা, এটা টেলিগ্রামে পেয়ে যাবে। আর এই টেলিগ্রামের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হবে টেলিগ্রাম চ্যানেলে। ওখানে আমি উইদিন 12 ঘন্টার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো আজকের ফার্স্ট যে ডে 1 ডে টপিকটা আছে সেটা শুরু করা যাক। আজকে যে ডে 1-এর ফার্স্ট টপিক হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধান প্রণয়ন। এই প্রশ্নগুলো মূলত MCQ হবে। চলো শুরু করি আজকের এই ক্লাসটা। প্লিজ সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। এগুলোকে এখানে কিন্তু মেনলি SSCকে টার্গেট করা হয়েছে এবং রেলওয়েকে, ঠিক আছে? আর এই টপিকগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে করো, কারণ এখানে খুবই ইম্পর্টেন্ট ক্লাস শুরু করা হচ্ছে। আজকের ক্লাসগুলো আমরা তাহলে শুরু করি। এক মিনিট তোমরা খালি ধরো, 1 মিনিট। হ্যাঁ, চলো আজকের ফার্স্ট যে প্রশ্নটা আছে, 1 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ ওয়ান মেজর প্রভিশন ইন্ট্রোডিউসড বাই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 কনসার্নিং দ্য কোর্ট অফ ডাইরেক্টর। এর মানে হচ্ছে 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী কোর্ট অফ ডিরেক্টর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিধান কী ছিল? আর এই প্রশ্নটা প্রথমেই দেখতে পাচ্ছ কোন এক্সামের, SSCL টায়ার 1, ডেটটা শিফটটা দেখে নাও। আর এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা ভাবো, আমি 2-3 সেকেন্ড সময় দিই, ঠিক আছে? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। ইট মেড দ্য অ্যাকাউন্টেবল টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন সিভিল মিলিটারি অ্যাফেয়ার। বেসামরিক ও সামরিক বিষয়ে তাদের ব্রিটিশ সরকারের কাছে জবাবদিহি করতে হতো, ঠিক আছে? এর মানে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ধরো এখানে কোনো আমার থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য, ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 ক্রিয়েটেড এ 6-member বডি কল দ্যাটস টু সুপারভাইজ কোম্পানি পলিসি। মানে বলছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 কোম্পানির রাজনৈতিক কার্যকলাপ তদারকির জন্য ড্যাশ নামে 6 সদস্যের একটি সংস্থা গঠন করে। এটার সঠিক উত্তর কী হবে বলো? এটা সঠিক উত্তর হচ্ছে কী হবে, তাড়াতাড়ি বলো। এটার মধ্যে কী হবে, কাউন্সিল অফ ইন্ডিয়া, প্রিভি কাউন্সিল, ব্যুরো অফ রেভিনিউ, না বোর্ড অফ কন্ট্রোল? এর সঠিক উত্তর হবে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। নেক্সট প্রশ্ন, দ্য গভর্নর জেনারেল কাউন্সিল অ্যাজ এস্টাবলিশ বাই দ্য রেগুলেটিং অ্যাক্ট কনসিস্টেড অফ হাউ মেনি মেম্বার? মানে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেলের কাউন্সিলে কতজন সদস্য ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? বলো তাড়াতাড়ি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি 4, 4জন ছিল এই যে সদস্য টোটাল।
নেক্সট প্রশ্ন, আন্ডার হুইচ অ্যাক্ট ওয়াজ এ ল কমিশন ফার্স্ট এস্টাবলিশ, ল কমিশন কী বলেছে, ল কমিশন ফার্স্ট এস্টাবলিশ ইন্ডিয়া অ্যান্ড কনসলিডেট ইন্ডিয়া ল, ভারতীয় আইনসমূহকে সংহত ও সংকলনের জন্য প্রথম আইন কমিশন কোন আইনের অধীনে গঠিত হয়? অপশান কোনটা হবে? এ বি সি ডি এর চারটের মধ্যে কোনটা হবে? তাড়াতাড়ি তোমরা বলো। এই চারটের মধ্যে হবে চার্টার অ্যাক্ট 1833, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার কি, আচ্ছা এখানে বলেছে যে কোন জুড়েটি ফলাফল সঠিকভাবে মিলছে, ঠিক আছে। চার্টার অপশানে কি বলেছে, চার্টার অ্যাক্ট 1813 অ্যালোকেট ফান্ড ফর প্রমোশন অফ এডুকেশান। তোমরা এর বাংলাটা দেখতে পাচ্ছ কী লেখা আছে, এটা তোমরা পড়ে নাও, বা না পড়লে আমি বলে দিচ্ছি। চার্টার অ্যাক্ট 1813 শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ। ম্যাকিউলে মিনিটস 1835 emphasized additional সংস্কৃত লার্নিং। ম্যাকুলে মিন 1835 প্রথাগত সংস্কৃত শিক্ষাকে গুরুত্ব দেয়। শ্রীরামপুর মিশন প্রমোটেড টেকনিক্যাল এডুকেশন ফর এলাইট ইন্ডিয়ানস। শ্রীরামপুর মিশন উচ্চবিত্ত ভারতীয়দের জন্য কারিগরি শিক্ষার প্রসার ঘটায়। ওরিয়েন্টালিস্ট অ্যাংলিস্ট ডিবেট রিভলভ বাই চার্টার অ্যাক্ট 1833। ওরিয়েন্টালিস্ট অ্যাংলিস্ট বিতর্ক চার্টার অ্যাক্ট 1833 দ্বারা সমাধান করা হয়। কোনটা হবে পাঁচের প্রশ্নের সঠিক উত্তর? পাঁচের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চার্টার অ্যাক্ট, ঠিক আছে। অপশন নেক্সট প্রশ্ন 6, আন্ডার পিটস ইন্ডিয়া অ্যাক্ট হোয়াট রেস্ট্রিকশন ওয়াজ প্লেসড অন দ্য গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল। পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিলের ওপর কী বিধিনিষেধ আরোপ করা হয়েছিল? অপশান কোনটা হবে? ছয়ের প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, দে ওয়ার ফরবিড টু ডিক্লেয়ার ওয়ার অফ মেক ট্রিটিস উইদাউট অ্যাপ্রুভাল। অনুমতি ছাড়া যুদ্ধ ঘোষণা বা চুক্তি করতে পারতেন না। অপশান নম্বর সি এর সঠিক উত্তর হবে। হোয়াট ওয়াজ দ্য ফান্ড অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল এস্টাবলিশ বাই পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্টে গঠিত বোর্ড অফ কন্ট্রোলের কাজ কী ছিল? পিটস ইন্ডিয়া অ্যাক্টে গঠিত বোর্ড অফ কন্ট্রোলের কাজ ছিল টু কন্ট্রোল সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ভারতে বেসামরিক ও সামরিক বিষয় নিয়ন্ত্রণ করা। টু কন্ট্রোল সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স ইন ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে, মানে ব্রিটিশ ভারতের বেসামরিক ও সামরিক বিষয় নিয়ন্ত্রণ করা। এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হোয়াট চেঞ্জ ডিড দ্য রেগুলেটিং অ্যাক্ট ব্রিং টু দ্য পোস্ট অফ দ্য গভর্নর অফ বেঙ্গল। রেগুলেটিং অ্যাক্ট বঙ্গের গভর্নরের পদে কী পরিবর্তন আনে, ঠিক আছে। হি ওয়াজ রিকোয়ার্ড টু রিপোর্ট ডাইরেক্টলি টু দ্য ব্রিটিশ ক্রাউন। তাকে সরাসরি ব্রিটিশ ক্রাউনের কাছে রিপোর্ট করতে হতো। কী বলেছে? রেগুলেটিং অ্যাক্ট বঙ্গের গভর্নরের পদে কী পরিবর্তন আনে? তার পদকে আনুষ্ঠানিক পদে রূপান্তর করা হয়। তাকে 4 সদস্য বিশিষ্ট কাউন্সিল সহ গভর্নর জেনারেল করা হয়। তাকে মাদ্রাসা প্রেসিডেন্সিতে স্থানান্তর করা হয়। কোনটা হবে সঠিক উত্তর? অপশান নাম্বার সি, তাকে 4 সদস্য বিশিষ্ট কাউন্সিল সহ গভর্নর জেনারেল করায়। নেক্সট প্রশ্ন, দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 প্রাইমারিলি ইন্ট্রোডিউস চেঞ্জেস ইন দ্য কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশন ইন হুইচ টু ডিস্টিংক্ট এরিয়া। মানে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির প্রশাসনে প্রধানত কোন দুই ক্ষেত্রে পরিবর্তন আনে? এর সঠিক উত্তর বলো। অপশানটা দেখো আর বলো। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে এর মধ্যে বলো তোমরা, ঠিক আছে, বলো অপশান কোনটা হবে। অপশান কোনটা হবে? কী বলেছে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট কোম্পানির প্রশাসনে প্রধানত কোন দুই ক্ষেত্রে পরিবর্তন আনে? এখানে পরিবর্তন আনার কথা বলেছে। কোন উত্তরটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কোম্পানিজ কনস্টিটিউশন অ্যাট হোম অ্যান্ড টেরিটোরিয়াল কন্ট্রোল ইন ইন্ডিয়া। ব্রিটেনে কোম্পানির সাংগঠনিক কাঠামো এবং ভারতে আঞ্চলিক শাসন। এর সঠিক উত্তর হবে অপশান সি। হুইচ অ্যাডমিনিস্ট্রেশন বডি ওয়ার অ্যাবলিশড আফটার দ্য এনাক্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে বলেছে 1858 সালের ভারত শাসন আইন কার্যকর হওয়ার পর কোন প্রশাসনিক সংস্থাগুলি বিলুপ্ত করা হয়েছিল? এখানে কি বলেছে? সঠিক উত্তর কোনটা হবে? বোর্ড অফ কন্ট্রোল অফ ডিরেক্টরস। এর সঠিক উত্তর হবে অপশান সি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট with reference to the act passed by British Parliament 1858। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হওয়া আইন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে কি বলেছে? এখানে স্টেটমেন্ট প্রশ্ন।
ঠিক আছে। ফার্স্ট স্টেটমেন্টে কী বলেছে, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ গিভেন টাইটেল অফ ভাইসরয়, মানে ভারতের গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়। আর সেই স্টেটমেন্ট টু কী বলেছে, দ্য ব্রিটিশ ডিসাইডেড টু রেসপেক্ট দ্য কাস্টমারি রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল প্র্যাকটিসেস অফ দ্য পিপল ইন ইন্ডিয়া, ব্রিটিশ সরকার ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সম্মান করার সিদ্ধান্ত নেয়। এর সঠিক উত্তর অপশান দুটো স্টেটমেন্টই এখানে ঠিক, তাই এর সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, বোথ 1 আর 2। দ্য ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1892 রিপ্রেজেন্ট এ লিমিটেড এক্সপেনশন অফ ইন্ডিয়ান পার্টিসিপেশন ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল। হোয়াট ওয়াজ দ্য নোটেবল ফিচার্স অফ দিস অ্যাক্ট রিগার্ডিং দ্য সিলেকশন অফ ইন্ডিয়ান মেম্বার্স, মানে 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে ভারতীয় সদস্য নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ পড়ো, এখানে কি লেখা আছে, সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার চালু করা হয়, এটা হবে না এর সঠিক উত্তর। অপশান ডি কী বলেছে, ইট ম্যান্ডেট ইকুয়াল রিপ্রেজেন্টেশন অর অল রিলিজিয়াস কমিউনিটি ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল, সব ধর্মীয় সম্প্রদায়ের সমান প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করা হয়, এটাও এর সঠিক উত্তর হবে না। অপশান কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, কী বলেছে, ইট পারমিটেড দ্য নমিনেশন অফ সাম ইন্ডিয়ান মেম্বার্স বাই দ্য গভর্নর জেনারেল অ্যান্ড প্রোভাইডেড ফর ইনডাইরেক্ট ইলেকশন থ্রু ইলেকট্রাল কলেজেস। গভর্নর জেনারেল কিছু ভারতীয় সদস্য মনোনীত করতেন এবং পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা ছিল। ঠিক আছে, অপশান নম্বর সি এর সঠিক উত্তর এই প্রশ্নটা। ঠিক আছে, আর তোমরা যদি এই টপিকটার প্রশ্নগুলো তোমাদের অনেকেরই মনে হতে পারে এত বড় বড় প্রশ্ন, ঠিক আছে, এই ফার্স্টের যে টপিকটা আছে না, এর প্রশ্নগুলি একটু এরকম লেন্দি টাইপের। নেক্সট যে টপিকগুলো আছে ওগুলো দেখলেই বোঝা যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে কীরকম প্রশ্ন, খুবই ছোট ছোট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? না, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ধরো এক মিনিট ধরো এক মিনিট কিছু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, পিপিটিতে কিছু ভুল হয়ে গেছে, এক মিনিট এক মিনিট। আচ্ছা আচ্ছা, এই পিপিটিতে এই প্রশ্ন নাম্বারটা ভুলে গেছে। ঠিক আছে, প্রশ্ন ঠিকই আছে। হোয়াট ওয়াজ, প্রশ্নটা বলি, হোয়াট ওয়াজ দ্য রোল অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858? ঠিক বলেছে, 1858 সালে ভারত শাসন আইন অনুযায়ী প্রতিষ্ঠিত ইন্ডিয়া কাউন্সিলের ভূমিকা কী ছিল? বলো 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 তাড়াতাড়ি বলো। অপশান নম্বর বি হবে, টু অ্যাডভাইস দ্য সেক্রেটারি অফ স্টেট, মানে সেক্রেটারি অফ স্টেটকে পরামর্শ দেওয়া। হোয়াট ওয়াজ দ্য রোল অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, এই প্রশ্নটা কাটা, ওইটা সেমই প্রশ্ন, বা এইটা ধরো এক মিনিট, এইটা ঠিকই আছে, ওইটা কেটে দিই, এই প্রশ্নটা কাটা। নেক্সট যেটা আছে এইটা পরামর্শ, এইটা ধরে নাও, ওটা ভুল, ছেড়ে দাও। এবার নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দ্য কারেক্টলি ম্যাচ উইথ দ্য কনস্টিটিউশনাল ইমপ্লিকেশন? 1919 সালের ভারত শাসন আইন সম্পর্কিত কোন জোড়াটি সঠিকভাবে মিলছে? ঠিক করে বলো, সঠিক উত্তর কোনটা হবে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? ট্রান্সফার অর রিভার্স রিজার্ভ সাবজেক্ট, মানে সংরক্ষিত বিষয়সমূহ হস্তান্তর, কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার ওভারল্যাপ সৃষ্টি, না কোনটা হবে সঠিক উত্তর?
15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? অপশন নম্বর বি হবে। কি বলেছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথমবার কেন্দ্রে 2 কক্ষ চালু। ক্রিয়েশন অফ বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস 2 হাউসেস অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল অর দ্য ফার্স্ট টাইম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 বা 1919 created a bicameral central legislative with the council of state and the কী হবে? মানে ভারত শাসন আইন 1919 অনুযায়ী কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়, যার একটি ছিল কাউন্সিল অফ স্টেট এবং অন্যটি ছিল কি? তাড়াতাড়ি বলো, সঠিক উত্তর কী হবে? অন্যটা কী ছিল? কী ছিল তাড়াতাড়ি বলো। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সেন্ট্রাল মানে কেন্দ্রীয় আইনসভা, এইটা সঠিক উত্তর হবে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ। নেক্সট প্রশ্ন। দ্য ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া অ্যাজ প্রোভাইডেড আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়ার এস্টাবলিশ ইন দ্য ইয়ার। মানে ভারত শাসন আইন 1935 অনুযায়ী ভারতের ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? এখানে তোমাকে বলেছে যে কত সালে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়? 1937 সালে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হুইচ মেজর কনস্টিটিউশনাল ফিচার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড দ্য ল্যাটার অ্যাডপ্টেড দ্য দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 1935 সালে ভারত শাসন আইনের প্রথম প্রবর্তিত এবং পরে ভারতীয় সংবিধান গৃহীত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এখানে সঠিক উত্তর কোনটা হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ফেডারেল স্ট্রাকচার উইথ প্রভিন্সিয়াল অটোনমি, মানে প্রাদেশিক স্বায়ত্তশাসন যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অপশান নম্বর বি এর সঠিক উত্তর হবে। আর আচ্ছা, এই প্রশ্নে 18খানা প্রশ্ন ছিল ও কম্পিউটার। এবার হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতীয় সংবিধান প্রণয়ন। হু হ্যান্ড ক্যালিগ্রাফ দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ইন্ডিয়ান। ভারতের সংবিধানে কে হাতে ক্যালিগ্রাফ করেছিল? হাতে কে লিখেছিল মানে বলতে চাইছে এখানে ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফটা কে লিখেছিল? প্রেম বিহারী নারায়ণ রামজাদা, ইনি লিখেছিলেন ভারতীয় সংবিধানটা হাতে। হু রেজিস্টার্ড অ্যাজ দ্য চিফ আর্কিটেকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে কাকে গণ্য করা হয়? ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে গণ্য করা হয়। দেখো এখানে প্রশ্নগুলো দেখতে হচ্ছে তো কিরকম ছোটো ছোটো। ওই ফার্স্টের যে টপিকটা নিয়ে হচ্ছিলো না, ওর প্রশ্ন লেন্থই একটু বড় বড়। ঠিক আছে, এখানে বলেছে হু ওয়াজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া। এর কি বলেছে? গণপরিষদ সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন উপদেষ্টা? বি.এন. রাও। এই টপিকটার প্রচুর ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা আমি একদিন পরে টেলিগ্রামে ওই একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেবো তোমাদের, কে কী ছিলেন বা। ঠিক আছে, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক পলিটির ফার্স্ট দিক থেকে যদি বলা যায়। সব থেকে এখান থেকে একদম প্রচুর প্রশ্ন আসে এই টপিকটা থেকে। হু এমন দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য আচ্ছা, এই প্রশ্নটা একদম স্টার মার্ক করে দেবো। খসড়া কমিটির প্রণয়ন কে করেছিলেন? কে ডক্টর বি.আর. আম্বেদকর। Who was the chairman of the advisory committee on fundamental rights, minorities and tribal and excluded areas in the constitutional assembly? গণপরিষদের মৌলিক অধিকার, সংখ্যালঘু, উপজাতি ও বর্জিত অঞ্চল বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? অপশান নম্বর এ, সর্দার বল্লভভাই প্যাটেল। হু হেডেড দ্য ক্রেডেন্সিয়াল কমিটি ইন দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। গণপরিষদের ক্রেডেন্সিয়াল কমিটির সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কি ঠিক করে বলো। আল্লাদিয়া কৃষ্ণস্বামী আইয়ার। নেক্সট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ উইথ দেয়ার লিডারশিপ রোল ইন দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ডিউরিং দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে সংবিধান প্রণয়নের সময়, মানে গঠনের সময় গণপরিষদের নিম্নলিখিত কোন, আচ্ছা এখানে সঠিক কোন জোড়টি বলেছে? সঠিক বলেছে জি.বি. মাবলঙ্কর। কী ছিলেন? চেয়ারম্যান অফ কমিটি অফ দ্য অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। ডক্টর বি.আর. হেড অফ দ্য কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি।
এন গোপালস্বামী আয়াঙ্গার, চেয়ারম্যান অফ দ্য অর্ডার অফ বিজনেস কমিটি। কে মুন্সি, লিডার অফ দ্য কমিটি অন দ্য ফান্ডামেন্টাল রাইট। এর মধ্যে সঠিক উত্তর কী হবে? ঠিক করে বলো, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, খসড়া কমিটির গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন। এর সঠিক উত্তর। এই প্রশ্নটা প্রচুরবার সব পরীক্ষাতে এসছে। তুমি ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন কাম ইন্টু, আচ্ছা এইটা ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়? এইটা একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পলিটির মধ্যে। এই প্রশ্নটা সবসময় পরীক্ষার মধ্যে আসতেই থাকে, যে কোনো পরীক্ষা আসবেই বলে কথা। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? 1950 সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এবার সোর্সেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে ভারতীয় সংবিধানের উৎস। আচ্ছা, আমাদের যে কোনো সংবিধানের উৎস, আমাদের যে ভারতের সংবিধানটা না বিশ্বের সব থেকে বড় সংবিধান যাকে বলা হয়। আর এই সংবিধান অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে। যে কোনো রাইটস হোক, ডিপিএসপি হোক, যে কোনো প্রিএমবেল এটসেট্রা, যে কোনো কিছুই অনেক দেশ থেকে নেওয়া হয়েছে। আর এই সোর্সগুলোতে থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসতেই থাকে যে কোনো এক্সামে। আর ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে ফার্স্ট প্রশ্ন এই টপিকের হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম ইউএসএসআর। আচ্ছা, বলেছে এখানে রাশিয়া, যা আগে ইউএসএসআর ছিল, সেখান থেকে কী নেওয়া হয়েছে? সেখান থেকে কী নেওয়া হয়েছে বলো, কী নেওয়া হয়েছে? সেখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। আর এই যে সোর্সের, এটাও আমি একটা তোমাদের পিডিএফ মধ্যে দিয়ে দেবো, কোন জায়গা থেকে কী নেওয়া হয়েছে আমাদের এই ভারতীয় সংবিধান গঠনেতে, ঠিক আছে, গঠন করার জন্য। এটাও খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এটার আমি একটা পিডিএফ টেলিগ্রামে একদিন সেন্ড করে দেবো, ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন, হুইচ অফ দ্য ইন ফিউচার ইন্ডিয়ান বরোড ফ্রম কানাডা। আচ্ছা, কানাডা থেকে কী নেওয়া হয়েছে? কানাডা থেকে কী নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হচ্ছে রুল অফ ল, না কী নেওয়া হয়েছে? ঠিক করে বলো। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, না কী নেওয়া হয়েছে? অ্যাডভাইজারি জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু 2 নম্বরের যে প্রশ্নটা আছে না, এটা অনেকবার এসছে পরীক্ষা। আর দেখে না, CHSL টায়ার গানের প্রশ্ন, এই রিসেন্ট প্রশ্ন 2025-এ। হুইচ অফ দ্য ফলোইং ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে? কী নেওয়া আছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে নেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটস। হুইচ অফ দ্য ফলোইং ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ফ্রম, জাপান থেকে কী নেওয়া আছে? জাপান থেকে কী নেওয়া আছে? জাপান থেকে কী নেওয়া আছে? জাপান থেকে নেওয়া আছে কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল। হুইচ অফ দ্য ফলোইং ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটা নেওয়া হয়েছে সমবর্তী তালিকা। কনকারেন্ট লিস্টের যেদিন আমি এই লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, এটা আমি সেদিন বলে দেবো এই জিনিসটা কী, ঠিক আছে? এবার যারা জানা তো খুবই ভালো, আর যারা এই জানা না যে কনকারেন্ট লিস্টটা কী, সেটা আমি সেদিন বলে দেবো। নেক্সট প্রশ্ন, হুইচ অন দ্য ফলোইং ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এই নট বরোড ফ্রম অস্ট্রেলিয়া, ঠিক আছে? এই প্রশ্নটা বলো কী হবে, কী হবে প্রশ্ন? কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট, এটা কী বলেছে? নেওয়া হয়নি বলেছে। এটা তো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, 6 থেকে এটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। আর নেওয়া হয়নি কি? রাজ্যসভার সদস্যদের নির্বাচন। এইখানে না একটা জিনিস খুবই ভালো লক্ষ্য করো, যে বলেছে প্রশ্নের মধ্যে দিয়েছে ইন্ডিয়ান নট বরোড। এখানে যে নট বরোড বলেছে না, এইটাই এক্সামে খুবই একটা মারাত্মক প্রশ্ন ক্রিয়েট করে। এইটা ধরো এখানে লেখা আছে অস্ট্রেলিয়া থেকে কী নিয়ে আছে, কোনখানে লিস্ট লেখা আছে, দিলাম দাগ, ঠিক আছে? এইটা খুবই লক্ষ্য করবে। এইখানে বলেছে নট বরোড, তাই খুবই দেখাকে প্রশ্ন পড়বে কী বলেছে, তবে উত্তর দেবে। পট করে এটা দিয়ে চলে গেলে আমার জিকেতে আমার কম টাইম লাগে, ঠিক আছে? এটা নয়, এইগুলোই মেন দেখতে হয় যে প্রশ্নতে কী আছে, নট দিয়েছে না কী দিয়েছে, ঠিক আছে? এই প্রশ্নগুলো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হুইচ অফ দ্য কনস্টিটিউশন ফিউচার অফ ইন ইন্ডিয়া আর লিঙ্ক টু দ্য অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। ভারতের কোন সাংবিধানিক বৈশিষ্ট্যগুলি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গৃহীত?
অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কী নেওয়া আছে? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছে বাণিজ্য ও ব্যবসার স্বাধীনতা। আর এখানের মধ্যে কোনটা নেওয়া আছে? বলো বলো বলো। অস্ট্রেলিয়ার সংবিধান, এটা কিন্তু খুবই আছে ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। অস্ট্রেলিয়াটা খুবই বেশিরভাগই আছে অস্ট্রেলিয়া। আর নেওয়া আছে কি সুপ্রিম কোর্টের পরামর্শ, না অপশান নম্বর বি দুই পক্ষের জয়েন্ট সিটিং। দুই পক্ষের জয়েন্ট সিটিং, এই দুটোই এর মধ্যে হবে, ঠিক আছে? এখানে এই দুটোই এর উত্তর হবে। শেষ। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আর এটা দেখতে পাচ্ছ আনসার কি? এই আনসার কিটা আমি তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেলে আছে, কেরিয়ার সেতু একাডেমির যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে আমি 34টা যে আজকে প্রশ্ন হলো টোটাল, আমি এর আনসার কিটা দিয়ে দেবো ওখানে। আর যদি বলো পিডিএফটা লাগবে, তাহলে আমি পিডিএফ হিসাবে শেয়ার করে দেবো টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আর এখানে এর আনসার কীগুলো আছে এগুলো তোমরা পড়বে আর একবার রিভাইজ দেওয়ার জন্য। আর এক্সট্রা যদি আরও কিছু প্রশ্ন থাকে এই টপিকগুলো থেকে, ওগুলো আমি ধরো কোনোদিনও কুইজ আওয়ারে করিয়ে দেবো। আর নেক্সট যে টপিকটা এবার হবে সেটা হচ্ছে তোমাদের, এক মিনিট, যতটা সম্ভব মনে হচ্ছে, হ্যাঁ, এই যে দুটো টপিক আছে, ফিউচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর প্রিএম্বল। যদি দেখি এই দুটো খুবই কম, ধরো বেশি প্রশ্ন পাচ্ছি না, তখন আমি DA6 যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আছে না, এইটাও আমি এই 3টে টপিক একদিনই করিয়ে দেবো, ঠিক আছে? এই 3টে টপিক হলো 3টে টপিক হওয়ার পর, এক মিনিট, কিছু বলার আছে। আমি মেনলি বলতে চাই যে আজকে তো জিকে যেরকম হচ্ছে, যেরকম দেখলে 18 ডেজ, সেটা পলিটি হবে, তারপরে ধরো হিস্ট্রি বা জিওগ্রাফি, তারপর ধরো ইকোনমিক্স, তারপর ধরো সায়েন্স, এইভাবে এগুলো টপিকগুলো চলতে থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক। তারপর স্ট্র্যাটেজি তো আছেই, ওটা তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি এক্সামের মধ্যে 25 নম্বরে পরীক্ষা হয়, সেখানে মিনিমাম 10 থেকে 11টা বলতে পারো স্ট্র্যাটেজি থাকে, সেটা SSC হোক বা যে কোনো এক্সাম, রেলওয়ে, এটা বলতেই পারো, ঠিক আছে? আর মেনলি হচ্ছে ভোক্যাব নিয়ে বলবো। আমি কি ইংলিশ ভোক্যাবের ক্লাসগুলো করিয়ে দেবো, যেরকম সাইনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, স্পেলিং কিন্তু এবারে খুবই একটা ইম্পর্টেন্ট রোল করেছে CGL পরীক্ষায়, বা যে কোনো SSCর এবারে যে ইডিকিউটিভ প্রশ্ন করেছে না, বড় বড় স্পেলিং দিয়েছে, এই প্রশ্নগুলো আমি করিয়ে দেওয়ার একদিন চেষ্টা করাবো তো নিশ্চয়ই। আর এই সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোকে আমি করিয়ে দেবো A to Z, যে কোনো ধরো একদিন এর করলাম, একদিনে তো এটা হবে না, 2-3টে ক্লাস, 2-3টে আরামসে হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। আর এগুলো করিয়ে দেবো, করিয়ে দেবো A to Z, আমি ওটা করিয়ে দেবো, চাপ নেই। ইন্ডিয়ান ওয়ান ওয়ার্ড এগুলো সব করিয়ে দেবো। শুধু নয়, ওগুলো নিমোনিক্সের মাধ্যমে করাবো, ঠিক আছে? নিমোনিক্স মানে বোঝো তো, ধরো যেগুলো একটু টাফ সেগুলো নিমোনিক্স হবে। সব যে ধরো 100টা প্রশ্ন ধরলাম, সেখানে ধরো টাফ প্রশ্ন ধরো 70টা, সেই 70টা প্রশ্নের নিমোনিক্স দেবো। বাকি যে 30টা সেগুলো নর্মাল, সেগুলো তুমিও পারবে, একটু বলে দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর সেম অ্যান্টোনিম, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, সবইগুলো করিয়ে দেবো, এই চ্যানেলেই হবে। আর আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? চ্যানেলটাকে তোমরা পারলে সাবস্ক্রাইব করে রাখো। এবার তোমার এইখানেই ডেলি ক্লাস হবে, SSC, রেলওয়ে, যে কোনো প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো এখানেই পাবে। প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন এখানে MCQ ব্যাপারে হবে। পরে এগুলো আমি আবার তোমাদের কোনো দিন ডেসক্রিপটিভ
পড়িয়ে দেবো টপিক ওয়াইজ, চাপ নেই, এখানে সব ফ্রিতেই ক্লাস হবে। আজকে এই ক্লাসগুলো এখানেই শেষ করছি, চলো অন্য দিন যে 3টে টপিক আছে ওগুলো করাবো।